Hi, dear viewers, how are you? Hope you are fine by the grace of Almighty Allah. Welcome, this is Mr. Hamid. Here I am present to deliver an important video. Today's topic is tense of English second paper for all classes. Now let's get started. টেন্স ডিয়ার ইংলিশ লার্নার্স, আজকের ভিডিওতে আমি টেন্স নিয়ে ডিসকাস করব। 4 স্টেপস অফ টেন্স। আজকে আমি টেন্স চ্যাপ্টারটা 4 স্টেপস তথা 4টা ধাপে আলোকপাত করব। ক্লাসিফিকেশন অর ডায়াগ্রাম অফ টেন্স। প্রথম ধাপে আমি দেখাবো টেন্সের প্রকারভেদ যে 48 প্রকার হয় সেটার একটা স্টেপ নাম্বার 2 স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল অফ টেন্স। দ্বিতীয় ধাপে আমি দেখাবো টেন্সের 12টা স্ট্রাকচার এবং সেই 12টা স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে ইংলিশের 12টা এক্সাম্পল এবং বাংলার 12টা এক্সাম্পল। প্র্যাকটিস অফ টেন্স। 3 নম্বর ধাপে আমি দেখাবো টেন্স যে টোটালি 48 প্রকার হতে পারে সেটার একটা প্র্যাকটিস এবং সেই 48 প্রকারের প্রত্যেকটা 9 অ্যাঙ্গেল বা 9টা পার্সন দিয়ে প্র্যাকটিস করে। লাস্ট ওয়ান স্টেপ নাম্বার 4 ইম্পর্টেন্ট পয়েন্টস অফ টেন্স। 4 নম্বর ধাপে আমি দেখাবো যে টেন্সকে ডিপলি জানার জন্য ইম্পর্টেন্ট 11টা পয়েন্টস আছে। নাও লেটস সি দ্য ক্লাসিফিকেশন অফ টেন্স। টেন্স যদি কোয়েশ্চেন করা হয় টেন্স মিনিমাম কত প্রকার, আমি বলবো টেন্স মিনিমাম 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আবার যদি কোয়েশ্চেন করা হয় টেন্স মিডিয়াম কত প্রকার, তখন আমি বলবো টেন্স মিডিয়াম 12 প্রকার। কেমনে? প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগেইন পাস্ট টেন্স 4 প্রকার, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড এগেইন ফিউচার টেন্সও ঠিক একইভাবে 4 প্রকার, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আবার কোয়েশ্চেন করা হয় টেন্স টোটালি সর্বমোট কত প্রকার, আমি বলবো 48 প্রকার। কেমনে? এই যে 4 প্রকার 4 প্রকার 4 প্রকার 3 4 12 প্রকারের প্রত্যেকটা আবার 4 প্রকার করে হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট 4 প্রকার, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। সো পর্ব কেমনে? পর্ব যে ঠিক এইভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট অ্যাসার্টিভ নেগেটিভ টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট ইন্টারোগেটিভ নেগেটিভ টেন্স। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসও 4 প্রকার। কীভাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাসার্টিভ নেগেটিভ টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ নেগেটিভ টেন্স। ঠিক একইভাবে প্রত্যেক 12 প্রকারটা 4 প্রকার করে হবে। এবার লাস্টেরটা আমরা দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও ঠিক একইভাবে 4 প্রকার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাসার্টিভ নেগেটিভ টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ নেগেটিভ টেন্স। এইবার আমরা টেন্সের টোটাল যে 48 প্রকার হয় সব প্রকারগুলার আমরা ওয়ার্ড মিনিং এবং ডেফিনিশনটা জেনে নিই। এখানে একটা আমরা টেকনিক ফলো করব, সেটা হচ্ছে এখানে টোটালি টেন্সের 48 প্রকারের যদি ওয়ার্ড মিনিং তার পাশাপাশি যদি টেকনিক্যাল মিনিং আর ডেফিনিশনটা আমরা জানতে চেষ্টা করি, তাইলে আমরা যদি বুকিশ ল্যাঙ্গুয়েজটা ফলো করি সেক্ষেত্রে ইজি টার্মগুলো আমাদের কাছে ডিফিকাল্ট মনে হবে। এই ক্ষেত্রে আমরা করব কি, প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিংটা জেনে নিব, তারপরে হচ্ছে কি সেই ওয়ার্ড মিনিংকে বেস করে আমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা বুঝে নেব। যেমন সর্বপ্রথম টেন্স। টেন্স ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে নির্গত, যার মিনিং হচ্ছে কি টাইম অফ অ্যাকশন, অর্থাৎ কাজের সময়। এখন এই টেন্সের ডেফিনিশনটা আমরা এই শাব্দিক অর্থ থেকে আমরা বুঝে নেব। কীভাবে?
যদি বলা হয় টেন্স কাকে বলে, তাইলে আমরা এখান থেকে সেই সংজ্ঞাটা আমরা বানিয়ে নিব। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। হয়ে গেল। এইবার এখানে চলে আসি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট এর বাংলা মিনিং কি? বর্তমান। তাইলে প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ সংগঠিত হওয়ার সময়টা যদি বর্তমান বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট অতীত, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়টা যদি অতীত বোঝায় তাইলে তাকে পাস্ট টেন্স বলে। ফিউচার ভবিষ্যৎ, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়টা যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে তাকে ফিউচার টেন্স বলে। এবার এদিকে চলে আসি ইনডেফিনাইট সাধারণ। বর্তমানে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়টা যদি সাধারণভাবে বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। কন্টিনিউয়াস চলমান, বর্তমানে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়টা যদি চলমান বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পারফেক্ট গঠিত, বর্তমানে কোনো কাজ ঘটে গেছে বোঝালে তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। পারফেক্ট কন্টিনিউয়াস ঘটমান চলমান, বর্তমানে কোনো কাজ ঘটমান চলমান বোঝালে তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। এই যে প্রেজেন্টের 4 প্রকার আমরা বুঝে নিলাম, ঠিক একইভাবে পাস্টের 4 প্রকারও সেম সেন্টিমেন্টের হবে এবং একইভাবে ফিউচার টেন্সের 4 প্রকারেও আমরা বুঝে নিব। এরপর এই 4 প্রকারের মিনিংটা আমরা দেখে নিই। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বর্ণনামূলক হ্যাঁ, অ্যাসার্টিভ নেগেটিভ বর্ণনামূলক না, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ প্রশ্নবোধক হ্যাঁ, ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক না। সবশেষে আমি তোমাদেরকে কিছু সাংকেতিক চিহ্নের সাথে পরিচয় করাই দিব। যেমন 12 প্রকার টেন্সের প্রথম টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে আমরা T1 দিয়ে প্রকাশ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা T2 দিয়ে প্রকাশ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে T3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে T4 and past indefinite টেন্সকে T5, T6, T7, T8, T9, T10, T11, T12 এবং এখানে S1 দিয়ে আমরা বুঝে নিব অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, S2 অ্যাসার্টিভ নেগেটিভ, S3 ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, S4 ইন্টারোগেটিভ নেগেটিভ। তো তোমরা হয়তো বলতে পারো যে এভাবে সাংকেতিক চিহ্ন ব্যবহার করার প্রয়োজনটা কি? এভাবে সাংকেতিক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হচ্ছে আমরা যখন এই 48 প্রকার টেন্সের স্ট্রাকচার লিখতে যাব অথবা ইংলিশ এক্সাম্পল অথবা বাংলা এক্সাম্পল লিখতে যাব, তখন আমরা যদি এগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার না করে পুরোটা লিখতে যাই তখন কি দাঁড়ায় দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টেন্স এটা যদি আমরা খাতায় বা বোর্ডে লিখি তখন দেখা যায় প্রথম এক লাইনেই চলে যাবে এই নামটা লিখতে, তখন আর স্ট্রাকচার কোথায় লিখবো বা ইংলিশ এক্সাম্পল বাংলা এক্সাম্পল কোথায় লিখবো। এটার জন্য এভাবে আমরা সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করলে আমাদের পড়াটা একটু শর্ট হবে, আর যেই পড়াটা শর্ট হয় সেটা স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল অফ টেন্স। টেন্স স্ট্রাকচার বা গঠন প্রণালী, এক্সাম্পল ইংলিশ ইংলিশের এক্সাম্পল অ্যান্ড এক্সাম্পল বাংলা বাংলার এক্সাম্পল। এই অ্যাঙ্গেলে আমি স্ট্রাকচারগুলো রাখলাম, এই অ্যাঙ্গেলে রাখলাম ইংলিশ এক্সাম্পল এবং এই অ্যাঙ্গেলে রাখলাম বাংলা এক্সাম্পল। তোমরা আবার এখানে এসে হয়তো বলবা যে স্ট্রাকচারের সাথে ইংলিশ এক্সাম্পল মিলালে তো হয়ে যায়, বাংলা মিনিংয়ের কী দরকার? বাংলা মিনিং দরকার যে আমরা সবাই বাঙালি, আমরা সবসময় বাংলা নিয়েই ভাবি, আমাদের পেট ভর্তি যত কথাবার্তা আছে সবগুলা কথাই হচ্ছে বাংলা। তো আমরা যদি ইংলিশে কোনো কিছু লিখতে যাই বা বলতে যাই প্রথমে আমাদের মাইন্ডে আসবে আসলে বাংলা। এই জন্য আমরা বাংলা দিয়ে যদি টেন্সটা বুঝি তাহলে টেন্সটা আমাদের একটু বেশি ক্লিয়ার হয়ে যায়। স্ট্রাকচার T1 দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম উইথিন ব্র্যাকেট SES প্লাস এক্সটেনশন। এখানে এসে যে ভার্বের সাথে SES হবে কখন কোথায় হবে এটা আমি কিছুক্ষণ পরেই আমি দেখাচ্ছি। আর সবশেষে লিখলাম এক্সটেনশন, বাংলা মিনিং হচ্ছে পরিব্যাপ্তি, প্রসারণ বা বাকি অংশ যদি থাকে। এখন আমরা তো সবাই এটাও জানি যে টেন্সের পাওয়ারটা কতটুকু। টেন্সের পাওয়ারটা হচ্ছে কি সাবজেক্ট এরপরে ভার্বের আকৃতিটা কীরকম হবে সেটাই টেন্সের চ্যাপ্টারে আমাদেরকে বলে দেয়।
এর পরবর্তী কোথায় কখন কি হবে এটা টেন্স আমাদেরকে বলে দিতে পারে না। এজন্য আমি এখানে স্ট্রাকচার, এক্সাম্পল ইংলিশ অ্যান্ড এক্সাম্পল বাংলার মধ্যে আমি ভার্ব পর্যন্ত গিয়ে থেমে গেছি। এরপরে লিখলাম উইথিন ব্র্যাকেট ডু, ডাস, ডোন্ট, ডাজন্ট। এই যে চারটা অক্সিলারি ভার্ব এগুলা T1 বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ম্যাক্সিমাম টাইমে সাইলেন্ট থাকে। এক্সাম্পল ইংলিশ, সাবজেক্ট এর জায়গায় আমি লিখলাম আই, V1 এর জায়গায় আমি লিখলাম ইট, তাইলে হয় আই ইট। বাংলা মিনিং, আই মানে আমি আর ইট মানে হচ্ছে খাওয়া। এখানে আমি সর্বনামের জন্য ভার্ব বা ক্রিয়াটা ম্যাচিং বা আন্ডারস্ট্যান্ডিং করতে গিয়ে লাস্টে বিভক্তি যোগ হলো, হয়ে গেল খাওয়া থেকে খাই, আমি খাই। এই যে বাংলা ক্রিয়ার শেষে বিভক্তি যোগ হয়ে বিভিন্ন রকম হয়ে যায় সেটাও আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। T2 বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 প্লাস আইএনজি। এক্সাম্পল, সাবজেক্টের জায়গায় লিখলাম আর, এম ইজ আর থেকে আয়ের জন্য হয় এম, লিখলাম V1 ইট, লিখলাম তার সাথে আইএনজি যোগ করলে ইটিং, আই অ্যাম ইটিং। বাংলা মিনিং হবে আমি খাচ্ছি। T3 বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, হ্যাভ হ্যাজ থেকে আয়ের জন্য হ্যাভ হয়, লিখলাম V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ইটেন, আই হ্যাভ ইটেন। বাংলা মিনিং আমি খেয়েছি। T4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি। সাবজেক্টের জায়গায় লিখলাম আই, হ্যাভ বিন হ্যাজ বিন থেকে আয়ের জন্য হয় হ্যাভ বিন, এরপর হচ্ছে কি V1 ইট, সাথে আইএনজি যোগ হলে হবে ইটিং, আই হ্যাভ বিন ইটিং। বাংলা মিনিং আমি খাচ্ছি। T5 দ্যাট মিনস পাস্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস V2 বা ভার্বের পাস্ট ফর্ম উইথিন ব্র্যাকেট ডিড, ডিডন। অর্থাৎ এখানে T5 বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে ডিড, ডিডন এই দুইটা অক্সিলারি ভার্ব ম্যাক্সিমাম টাইমে সাইলেন্ট থাকে। এক্সাম্পল, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, V2 বা ভার্বের ফার্স্ট ফর্ম ইট এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি অ্যাট, কি হলো আই অ্যাট। বাংলা মিনিং আমি খাইছিলাম। T6 সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি। সাবজেক্টের জায়গায় আই লিখলাম, ওয়াজ ওয়ার থেকে আয়ের জন্য হয় ওয়াজ, লিখলাম V1 ইট, তার সাথে আইএনজি হলে ইটিং, আই ওয়াজ ইটিং। বাংলা মিনিং আমি খাচ্ছিলাম। T7 সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, হ্যাড অক্সিলারি ভার্ব লিখলাম V3 ইটেন, লিখলাম আই হ্যাড ইটেন। বাংলা মিনিং আমি খেয়েছিলাম। T8 সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, হ্যাড বিন অক্সিলারি ভার্ব লিখলাম V1 ইট, লিখলাম তার সাথে আইএনজি হলে ইটিং, আই হ্যাড বিন ইটিং। বাংলা মিনিং আমি খাচ্ছিলাম। T9 সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, তার সাথে উইল অক্সিলারি ভার্ব লিখলাম, এরপরে V1 ইট, লিখলাম আই উইল ইট। বাংলা মিনিং আমি খাবো। T10 সাবজেক্ট প্লাস উইল বি প্লাস V1 প্লাস আইএনজি, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, তারপরে উইল বি অক্সিলারি ভার্ব লিখলাম, তারপরে V1 ইট, তার সাথে আইএনজি যোগ হলে ইটিং, আই উইল বি ইটিং। বাংলা মিনিং আমি খেতে থাকবো। T11 সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3, সাবজেক্ট এর জায়গায় লিখলাম আই, তারপরে উইল হ্যাভ লিখলাম, এরপরে লিখলাম V3 ইটেন, আই উইল হ্যাভ ইটেন। বাংলা মিনিং আমি খেয়ে থাকবো। লাস্ট ওয়ান T12 সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, তারপরে উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব লিখলাম, এরপরে V1 ইট, সাথে আইএনজি যোগ হলে ইটিং, আই উইল হ্যাভ বিন ইটিং। বাংলা মিনিং হবে আমি খেতে থাকব। হ্যালো ডিয়ার, এখানে আমি তোমাদেরকে টেন্সের 12 প্রকারটা দেখালাম। এরপরে আমি দেখাবো তোমাদেরকে টেন্সের এই 12 প্রকারকে ডিপেন্ড করে যে প্রত্যেকটা 4 প্রকার করে 4 12 48 প্রকার কেমন হয় সেটা দেখাবো। তো ভয়ের কোনো কারণ নেই, এখানে তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে এই টেন্সের 12 প্রকারটাই। এই 12 প্রকারটাকে বেস করে আমরা বুঝে বুঝে
প্রত্যেকটাকে 4 প্রকার করে, 4 12 48 প্রকার। টেন্স ইন 48 কাইন্ডস, টেন্স যে 12 প্রকার থেকে আবার 48 প্রকারে যায় সেটা আমি এখানে দেখালাম। T2S1, T2 means present continuous tense, S1 means assertive affirmative। এখানে আমি টেন্সের 12 প্রকার থেকে একটা প্রকার নিলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটা আমরা কিছুক্ষণ আগে 12 প্রকার টেন্সের স্ট্রাকচারে হুবহু পেয়ে গেছি। তাইলে কি বুঝলাম আমরা? টেন্সের 12টা স্ট্রাকচার যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, সেই 12টা স্ট্রাকচারের প্রত্যেকটার জন্য S1, অর্থাৎ এই স্ট্রাকচারটা আমরা T2-তে পাইছি কিছুক্ষণ আগে, সেই স্ট্রাকচারটা হচ্ছে কি T2-র S1। বুঝে আসলো? এবার এক্সাম্পল, সাবজেক্টের জায়গায় আই লিখলাম, এম ইজার থেকে আয়ের জন্য এম হয় সেজন্য এম লিখলাম। এরপর হচ্ছে V1 ইট, তার সাথে আইএনজি হলে ইটিং, আই এম ইটিং, বাংলা মিনিং আমি খাচ্ছি। T2S2, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাসার্টিভ নেগেটিভ টেন্স। এখানে S2টা আমরা S1 থেকে বানিয়ে লিখলাম। কিভাবে? সাবজেক্ট সোজা বসলো, প্লাস বসলো, এম ইজ আর সেখানে শুধু নট অ্যাড হয়ে বসলো, আর আরন্ট ইজ ইজন্ট, এম এমন্ট না হয়ে এইন্ট হলো। কেন হলো সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে কি প্লাস, তারপরে V1, তারপরে আবার প্লাস, তারপর হচ্ছে কি আইএনজি, ফুল স্টপ। এবার ইংলিশ এক্সাম্পল, আই সোজা বসলো, এম এর সাথে নট যোগ করলে এইন্ট হয়, বসলো, তারপর হচ্ছে কি ইটিং বসলো, আই এইন্ট ইটিং, বাংলা মিনিং আমি খাচ্ছি না, অর্থাৎ উপরে যে আমি খাচ্ছি আছে, পরে একটা না যোগ করে দিলে T2S2 হয়ে যায়। T2S3, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ টেন্স। এখানে করব কি, এই যে T2S1 এর স্ট্রাকচার আছে, সেখানে যে অক্সিলারি ভার্ব আছে এমিজার, সেগুলো আগে নিয়ে আসবো, তারপরে প্লাস দিয়ে সাবজেক্টটা বসাবো, এরপরে V1 আইএনজি বসাবো, শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটা দেব। কেন? কারণটা কি? কারণটা আমরা সবাই জানি, ইংলিশে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বগুলো আগে নিয়ে আসতে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এক্সাম্পল, এম ইজ আর থেকে আয়ের জন্য এম হয় বসালাম, তারপর হচ্ছে কি সাবজেক্ট বসালাম, এরপরে V1 ইট, তার সাথে আইএনজি হলে ইটিং, প্রশ্নবোধক চিহ্ন। বাংলা মিনিং আমি কি খাচ্ছি, এই যে আমি খাচ্ছি তার মাঝখানে কয়ের অস্বীকার কি দিলে হয়ে যায় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। T2S4, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ নেগেটিভ টেন্স। এই যে এম ইজ আর আছে সেটার সাথে নট যোগ করে দিলে হয়ে যায়, অথবা যদি এদিক থেকে বলি তাইলে এম ইজ আর সেটার সাথে নট যোগ করে আমরা বসিয়ে দিব, তারপরে সাবজেক্টটা বসাবো, তারপরে V1, তারপরে আইএনজি, নট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল, এইন্ট ইজন্ট আরন্ট থেকে আয়ের জন্য এইন্ট হয় বসালাম, সাবজেক্ট আই বসালাম, V1 ইট, তার সাথে আইএনজি ইটিং, নট অফ ইন্টারোগেশন, নট অফ ইন্টারোগেশন। বাংলা মিনিং আমি কি খাচ্ছি না, এই যে আমি কি খাচ্ছি তার সাথে না যোগ করলে হয়ে যায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি 12 প্রকার থেকে একটা প্রকার নিলাম, যেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা যে কিভাবে 4 প্রকার হবে দেখালাম। এখন তোমরা বাকি 11টা বাসায় বসে বসে প্র্যাকটিস করো, প্রবলেম হলে আমাকে জানাও। নাও প্র্যাকটিস উইথ ডিফারেন্ট পারসনস, বিভিন্ন পার্সন দিয়ে এইবার আমরা অনুশীলনটা করব। T2S1, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টেন্স। এটাকে আমরা বিভিন্ন পার্সন দিয়ে প্র্যাকটিস করব। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেক 48 প্রকারটাকে আমরা আবার 9টা অ্যাঙ্গেল বা 9টা পার্সন দিয়ে প্র্যাকটিস করব। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে এই যে T2S1 এর স্ট্রাকচারটা হুবহু লিখলাম। সাবজেক্টের জায়গায় আমি বিভিন্ন পার্সন লিখলাম, যেমন আই, উই, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, দে, হি, শি, ইট, নেম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এম ইজার থেকে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তার জন্য এম হয়, উই ফার্স্ট পার্সন প্লুরাল, তার জন্য এম ইজার থেকে আর হয়, ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য এম ইজার থেকে আর হয়, ইউ সেকেন্ড পার্সন প্লুরাল, তার জন্যও এম ইজার থেকে আর হয় বসালাম।
দে থার্ড পারসন প্লুরাল, তার জন্য আমি যার থেকে আর হয় বসালাম। হি শি ইট নেম সিঙ্গুলার, এই চারটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, সেটার জন্য ইজ হয়। এখানে এসে লাস্টে আমি অবলিক আর লিখলাম, কারণটা হচ্ছে কি নাম যদি প্লুরাল হয় সেটার জন্য ইজ না হয়ে আর হবে। এরপরে বি ওয়ান ইট, তার সাথে আইনজি যোগ করলে ইটিং, সবখানে ইটিং, এবং অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হওয়াতে সবগুলোতে ফুল স্টপ হবে। বাংলা মিনিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, উই আর ইটিং, আমরা খাচ্ছি, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ, দে আর ইটিং, তারা খাচ্ছে, হি ইজ ইটিং, সে পুল্লিঙ্গ বোঝাবে খাচ্ছে, শি ইজ ইটিং, সে স্ত্রীলিঙ্গ বোঝাবে খাচ্ছে, ইট ইজ ইটিং, यहाँ খাচ্ছে, নেম সিঙ্গুলার ইজ ইটিং, নাম খাচ্ছে। এদিকে বাংলা সেন্টেন্সের শেষে সবগুলাতে লাস্ট ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্টস অফ টেন্স, টেন্সের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আমি এখানে 11টা শো করলাম। এগুলো আমাদের জানা থাকলে টেন্সটা একটু ডিপলি জানতে পারবো, এবং টেন্স এর উপর ডিপেন্ড করে আমরা অন্যান্য গ্রামারগুলা ইজিলি বুঝতে পারবো, এবং ইংলিশ লিখতে গেলে এবং ইংলিশে বলতে গেলে তাহলে আমাদের বলাটা এবং লেখাটা ইজি হবে। নাম্বার 1, ভার্ব। টেন্সটা ভালো করে বুঝতে গেলে আমাদেরকে ভার্বটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ভার্বটার আইডিয়া বা দু ধরনের, ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বের প্রকারভেদ। ভার্বের প্রকারভেদ কয়টা হতে পারে? অ্যাবাউট 50 কাইন্ডস, প্রায় 50 প্রকারের ভার্ব হতে পারে। তো এখানে আবার তোমাদের 50 প্রকারের ভার্ব শিখতে হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় মাত্র 10 থেকে 12টা ভার্বের, এই জন্য আমি লিখলাম ভেরি ইম্পর্টেন্ট 12 কাইন্ডস। 50 প্রকার থেকে 12 প্রকারের মতো ভার্ব ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় ক্যাটাগরির ভার্ব হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপান্তর। ভার্বের রূপান্তরটা আবার দুরকম, ক্লাসিফিকেশন অফ কনজুগেশন। কনজুগেশনের প্রকারভেদ হচ্ছে কি দু প্রকার, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব আর উইক অ্যান্ড স্ট্রং ভার্ব। রেগুলার আর উইক ভার্বগুলা কীরকম? যেই ভার্বের মেইন ফর্মের শেষে ডি ইডি টি যোগ করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়, সেই ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব আর উইক ভার্ব। ইরেগুলার আর স্ট্রং ভার্ব কাকে বলে? ইরেগুলার আর স্ট্রং ভার্ব বলে যেই ভার্বের মেইন ফর্মের অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, অথবা ভার্বের মেইন ফর্মের শেষে অ্যান, এন, এন যোগ করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, তাকে ইরেগুলার আর স্ট্রং ভার্ব বলে। রেগুলার আর উইক ভার্বের এক্সাম্পল নিতে পারি, এখানে ছোট্ট করে আমি লিখছি, দেখো লুক, এটার শেষে ইডি যোগ করলে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, যেমন লুক, লুকড, লুকড। এরপরে হচ্ছে কি ইরেগুলার আর স্ট্রং ভার্বের এক্সাম্পল আমি ছোট্ট করে এখানে লিখলাম, সিওএমই কাম, এটার পাস্ট ফর্ম হচ্ছে কি সিএএমই কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম সিওএমই কাম, কাম কেম কাম। এরপরে হচ্ছে কি কনজুগেশন এর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে ফর্ম অফ কনজুগেশন। কনজুগেশন এর গঠন, কনজুগেশন এর গঠন 5টা, V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 বা ভার্বের পাস্ট ফর্ম, V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, SES ফর্ম, ING ফর্ম। এক্সাম্পল, লুক দিয়ে যদি বলি লুক, লুকড, লুকড, লুকস, লুকিং। কাম দিয়ে যদি বলি কাম, কেম, কাম, কামস, কামিং। নাম্বার 2, SES। এদিক থেকে বলি INT1 উইথ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় প্লাস সিঙ্গুলার হয়, তখন তার সাথে যেটা ভার্ব ইউজ হবে সেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এখন এখানে দেখাবো আমি কখন এস যুক্ত হবে, কখন ইএস যুক্ত হবে। V1 প্লাস এস, এসএস, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড, ইএস ইকুয়াল GOES গোস। অর্থাৎ যেই ভার্বের মেইন ফর্মের শেষ লেটারটা যদি এস হয়, এসএস হয়, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড, এই 7টা ক্যাটাগরির কোন একটা হয়, তখন আমরা সেই ভার্বের সাথে ইএস যুক্ত করব। যেমন GO গো, এখানে লাস্ট লেটার হচ্ছে ও, এই যে এখানে আছে ও, ও থাকাতে আমরা সেখানে ইএস যুক্ত করব, তাইলে হবে গোজ।
এরপরে V1 প্লাস ক্রস 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 প্লাস S ইকুয়াল ইটস। এরপরে হচ্ছে কি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম এর শেষে এই 7টা ক্যাটাগরির লেটারের কোনোটাই না থাকে, অন্যগুলাই থাকে, তাইলে তখন আমরা ইএস যুক্ত না করে শুধুমাত্র এস যুক্ত করব। যেমন ইএটি ইট শেষে হচ্ছে কি টি, এই টিটা এই 7টা ক্যাটাগরির কোনোটাই না, তাইলে এখানে আমরা যুক্ত করব এস, তাইলে হয়ে যাবে ইট ইটস। নাম্বার 3, বিফোর অবলিক আফটার ইন T3 T7 T11 যদি টেন্সের 12 প্রকার দিয়ে বোঝায় তখন হয় যে কি T3 মিনস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, T7 পাস্ট পারফেক্ট টেন্স, T11 ফিউচার পারফেক্ট টেন্স। এই টেন্সগুলার মধ্যে বিফোর অথবা আফটার ইউজ হয়। যদি ইউজ হয় তখন স্ট্রাকচারটা কীরকম, পারফেক্ট প্লাস বিফোর প্লাস ইনডেফিনাইট অ্যান্ড ইনডেফিনাইট প্লাস আফটার প্লাস পারফেক্ট। অর্থাৎ এই যে পারফেক্ট টেন্সগুলোর মধ্যে বিফোর অথবা আফটার ইউজ হয়, যদি হয় তখন দুইটা টেন্স ইউজ হয়। একটা হচ্ছে কি যেই পারফেক্ট টেন্সে ইউজ করব সেই পারফেক্ট টেন্সটা থাকবে এবং ওই টেন্সের ইনডেফিনাইটটা থাকবে। এখন কথা হচ্ছে কি কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটার জন্য এই স্ট্রাকচারটা, এটা মনে রাখার জন্য একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে কি বিফোর মানে আগে, তাইলে বিফোর যেখানে বসবে সেখানে পারফেক্ট টেন্স আগে হবে, এবং পরে ইনডেফিনাইট। আফটার মানে হচ্ছে কি পরে, এই আফটার যেখানে ইউজ করব সেখানে পরে হবে পারফেক্ট এবং আগে হবে ইনডেফিনাইট। এভাবে করে আমরা মনে রাখতে পারি। ফর এক্সাম্পল, আই হ্যাভ রিটেন বিফোর স্যার রাইটস, আমি লিখেছি স্যার লিখার আগে। এটা অন্যভাবে যদি হয় আফটার দিয়ে, তাহলে হবে আই রাইট আফটার স্যার হ্যাজ রিটেন, স্যার লিখার পরে আমি লিখি। নাম্বার 4, সিন্স অবলিক ফর in T4 T8 T12, that means present perfect continuous, past perfect continuous and future perfect continuous। এই টেন্সগুলোর মধ্যে সিন্স অথবা ফর ইউজ হয়। স্ট্রাকচার সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম, এক্সাম্পল সিন্স ফার্স্ট মার্চ। ফর প্লাস পিরিয়ড অফ টাইম, এক্সাম্পল ফর 30 days। এখানে এটা যদি বুঝিয়ে বলি, ব্যাপারটা এরকম, সিন্স ইউজ হবে যেই টাইমের শুরু আছে কিন্তু শেষ নাই, আর ফর ইউজ হবে যেই টাইমের শুরু আছে এবং শেষও আছে। সাপোজ এই মাসটা চলতেছে, ধরে নাও যে মার্চ মাস, আজকে মার্চের 30 তারিখ, তাহলে 1 তারিখ থেকে আমরা কোনো একটা কাজ করতেছি এরকম বুঝে নিতে পারো। ধরো আমরা 1 তারিখ থেকে কোনো কাজ করতেছি, যদি আমি বলি যে ফার্স্ট মার্চ, তাইলে তখন আমরা সিন্স ফর থেকে সিন্সটা ইউজ করব, কারণ মার্চের 1 তারিখ টাইম শুরু হয়েছে এটা বোঝালো, কিন্তু শেষ কখন সেটা বোঝালো না। এরপরে যখন বলি যে 30 দিন ধরে আমরা কাজটি করতেছি, সেখানে সিন্স এবং ফর থেকে ফরটা ইউজ করতে হবে, কারণ 30 দিন বলতে টাইমের শুরুও আছে এবং শেষও আছে। Number 5, shall oblique will. Shall is less important in the UK. Shall হচ্ছে যুক্তরাজ্যের মধ্যে কম গুরুত্বপূর্ণ, and isn't used in the USA, এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবহারই হয় না। So will should be used everywhere. সুতরাং উইলটা সব জায়গায় ব্যবহার করা উচিত। এই জন্য আমি স্ট্রাকচারগুলোর মধ্যে উইল মেনশন করলাম, শ্যাল মেনশন করি। নাম্বার 6, কন্ট্রাকশন। ডু প্লাস নট ইকুয়াল ডোন্ট। এখানে কন্ট্রাকশন করতে গিয়ে NOT নট এর উটা বাদ গেল এবং অ্যাপোস্ট্রফি বা লুপ্ত চিহ্ন দিয়ে সেটা মার্ক করে দিল। এরপর হচ্ছে কি ক্যান প্লাস নট ইকুয়াল কান্ট। এখানে কিন্তু শুধু নটের ও বাদ পড়ছে সেটা না, ডাবল এন হওয়াতে একটা এন বাদ পড়ে গেছে, সেখানেও অ্যাপোস্ট্রফি বা লুপ্ত চিহ্ন দিয়ে মার্ক করে দেওয়া হলো। শ্যাল অবলিক উইল প্লাস নট ইকুয়াল শান্ট উন্ট। এই যে ডোন্ট কান্ট এখানে একটু একটু বুঝিয়ে দিলাম, কিন্তু এখানে বোঝানোর তেমন কিছুই নেই, এলোমেলো সব। অর্থাৎ কন্ট্রাকশনটা কীভাবে হলো কোনো রুলস নাই, তো এখানে আবার কোনো কোয়েশ্চেনও করা যাবে না। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে কি UK USA থেকে আসছে, ওনারা যেভাবে ইউজ করেন সেভাবে আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ ওনারা এভাবেই ইউজ করেন। এম প্লাস নট ইকুয়াল আরন্ট অবলিক এইন্ট।
এম প্লাস নট যখন কন্ট্রাকশন করা লাগবে তখন আমরা এম নট কন্ট্রাকশন করে লিখতে পারবো না, এটা পারমিশন নাই। সো কি করতে হবে, আমরা এম নট কন্ট্রাকশনের জায়গায় আমরা আরন্ট ইউজ করব অথবা এন্ট ইউজ করব। এন্ট সমান কি কি হয়, এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট। এন্ট দিয়ে এই পাঁচটা হয়, এই পাঁচটা কন্ট্রাকশনের জায়গায় আমরা এন্টকে ইউজ করতে পারবো। 7 অ্যাডিং নট, এটা কোথায় হয়, এটা S2 and S4 এ হয়, অর্থাৎ অ্যাসার্টিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে প্রয়োজন পড়ে। নট প্লাস ফার্স্ট ওয়ার্ড অফ অক্সিলারি ভার্ব ফ্রেজ, অক্সিলারি ভার্বের এক বা একের অধিক যা থাকবে সেটার প্রথমটার সাথে আমরা নটটা যোগ করব। এক্সাম্পল, আই ওন্ট হ্যাভ বিন, এই যে উইল হ্যাভ বিন এর মধ্যে তিনটা অক্সিলারি ভার্ব আছে, সেটাতে আমরা প্রথমটাতেই আমরা কি করলাম, নটটা যোগ করলাম। NB অক্সিলারি ভার্ব অবলিক লেট প্লাস নট প্লাস নাউন। এক্সাম্পল, ডাজ নট রহিম ইট, অ্যান্ড অক্সিলারি ভার্ব অবলিক লেট প্লাস প্রনাউন প্লাস নট। এক্সাম্পল, ডাজ হি নট ইট। অর্থাৎ এখানে যদি নাউন হয় নটটা নাউনের আগে বসবে, যদি প্রনাউন হয় নটটা প্রনাউনের পরে বসবে। এখন এই জটিল নিয়মটা আমরা মনে রাখতে গেলে একটু কষ্ট হতে পারে, এই জন্য আমরা করব কি, কন্ট্রাকশন করে ইউজ করব। ডাজ প্লাস নট, ডাজন, নাউনও বসাতে পারবো প্রনাউনও বসাতে পারবো, তারপর হচ্ছে কি ইট, অর্থাৎ ডাজন রহিম ইট, ডাজন হি ইট। নাম্বার 8 পজিশন অফ সাবজেক্ট, সাবজেক্ট আমরা কোথায় বসাবো, এই প্রবলেমটা ক্রিয়েট হয় S3 অ্যান্ড S4 এর মধ্যে। S3 এবং S4 হচ্ছে কি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, সেখানে অক্সিলারি ভার্বগুলো আগে নিয়ে আসতে হয়। যদি একের অধিক অক্সিলারি ভার্ব থাকে তখন সাবজেক্টটা কোন জায়গায় বসাবো, এটা একটা কোয়েশ্চেন ক্রিয়েট হয়। সেটা সলিউশন এরকম, ফার্স্ট ওয়ার্ড অফ অক্সিলারি ভার্ব ফ্রেজ প্লাস সাবজেক্ট অফ ওয়ান ওয়ার্ড। সাবজেক্ট যখন একটা ওয়ার্ডের হবে তখন আমরা অক্সিলারি ভার্ব ফ্রেজ যা থাকবে সেটাতে প্রথম অক্সিলারি ভার্বের পরে আমরা বসাবো। অ্যান্ড অল ওয়ার্ডস অফ অক্সিলারি ভার্ব ফ্রেজ প্লাস সাবজেক্ট অফ মোর দেন ওয়ান ওয়ার্ড, যদি একের অধিক ওয়ার্ডের সাবজেক্ট হয় অর্থাৎ সাবজেক্ট একটু বড় হয় তখন আমরা করব কি, অক্সিলারি ভার্ব ফ্রেজ পুরোটা লিখে তারপরে আমরা সাবজেক্টটা বসাবো। যেমন উইল আই হ্যাভ বিন, এখানে উইল হ্যাভ বিন হচ্ছে তিনটা অক্সিলারি ভার্ব নিয়ে অক্সিলারি ভার্ব ফ্রেজ, সেখানে আমরা ফার্স্ট অক্সিলারি ভার্বের পরে আমরা সাবজেক্টটা লিখতে পারবো। অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল, উইল হ্যাভ বিন দ্য স্টুডেন্টস অফ, যে কোনো একটা নামের আমি অ্যাব্রিভিয়েশন নিলাম, এটা নামটা পুরা লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাহলে এই যে বিশাল লম্বা একটা সাবজেক্ট, এটা আমরা করব কি, অক্সিলারি ভার্ব ফ্রেজ পুরাটা লিখে তারপর সাবজেক্টটা লিখব। নাম্বার 9 প্রকৃতি প্রত্যয়, শব্দ সমান প্রকৃতি অথবা ধাতু যোগ প্রত্যয়। যেমন পড়ুয়া সমান পর হসন্ত যোগ উয়া, হয়ে গেল পড়ুয়া। এখানে পর হচ্ছে প্রকৃতি আর উয়া হচ্ছে কি প্রত্যয়। এখানে প্রত্যয়কে বিভক্তিও বলতে পারো এবং অনুসর্গও বলতে পারো। তো এখানে প্রকৃতি এবং প্রত্যয় দেখানোর কারণটা হচ্ছে কি, আমরা যখন টেন্সকে 48 প্রকারের প্র্যাকটিস করব সেখানে ইংলিশ এক্সাম্পলের পাশাপাশি বাংলাটাও প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা বাঙালি। সেখানে গিয়ে দেখা যায় প্রত্যয় যোগ করাটা অতীব প্রয়োজন হয়। এই যে ক্রিয়ার শেষে প্রত্যয় যোগ করে বিভিন্ন সাবজেক্ট এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। নাম্বার 10 সাধু চলিত, সাধু চলিত মিশ্রিত করে ইউজ করাটা গুরু চণ্ডালী দোষ বলা হয় ব্যাকরণের ভাষায়। আমরা এটা অ্যাভয়েড করব যখন আমরা টেন্সের 48 প্রকারের বাংলাটাও প্র্যাকটিস করব তখন। সাধু চলিতের মধ্যে চেঞ্জেবল হচ্ছে কি, নাউন বা বিশেষ্যের চেঞ্জ হয়, প্রনাউন বা সর্বনামের চেঞ্জ হয়, বা ক্রিয়ার চেঞ্জ হয়, অর্থাৎ সাধুতে একরকম চলিত আরেক রকম। যেমন সাধু ভাষায় আকার থাকলে চলিত ভাষায় একার হয়। এক্সাম্পল হচ্ছে কি নাই,
নেই। আবার সাধু ভাষায় হ্রস্ব ইকার থাকলে চলিত ভাষায় সেটা থাকে না, যেমন খেলিতেছিল, খেলতেছিল। আরও একটা আছে, সাধু ভাষায় তৎসমের ব্যবহার থাকলেও চলিত ভাষায় থাকে না। ফর এক্সাম্পল, তাহারা অন্ন ভক্ষণ করিতেছেন, এটা হচ্ছে কি সাধু ভাষা, এটাকে চলিত ভাষায় নিয়ে গেলে তাহারাটা হবে তারা, অন্নটা হবে ভাত, ভক্ষণ করিতেছেন হবে খাচ্ছেন। লাস্ট অফ অল, নাম্বার 11, পার্সন, নাম্বার অ্যান্ড কেস শুড বি স্টাডিড। টেন্স পড়তে গেলে তোমরা দেখতে পাইছো যে বিভিন্ন পার্সনের ইউজিং চলে আসছে, আবার দেখা গেছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বারের ফাংশনও দেখা গেল, এবং আরও দেখা গেল যে কেস, সাবজেক্ট এবং অবজেক্টের একটা ফাংশন দেখা গেল। তাইলে এই তিনটা ছোট্ট চ্যাপ্টার আমাদেরকে একটু রিভিশন করে রাখতে হবে। প্র্যাকটিস টেন্স মোর অ্যান্ড মোর। সো ডিয়ার ফ্রেন্ডস, if you have any suggestion or question, please send me, and if you are benefited with this video slightly, please like, comment. Thank you all.